কারখানা থেকে কাজে যোগ দেওয়ার নির্দেশে আবারও ময়মনসিংহ থেকে ঢাকামুখী পোশাক শ্রমিকের স্রোত। স্থানীয় শ্রমিকদের চালুর আহ্বান বিজিএমইএর। দেশে তৈরি হচ্ছে মুমূর্ষু রোগীর চিকিৎসায় অত্যাবশ্যকীয় সেমি অটো ভেন্টিলেটর। চূড়ান্ত অনুমোদন পেলে সপ্তাহে ন্যূনতম ১০০টি তৈরি সম্ভব। দাম পড়বে ১ লাখের কম। ঢাকা ও চট্টগ্রামের বাণিজ্যিক এলাকায় আজ থেকে ব্যাংকের লেনদেন দুপুর ২টা পর্যন্ত। ৩১ দিন পর দেশের সব বিভাগ, জেলা উপজেলা পর্যায়ে খুলেছে সরকারি অফিস। এবং আরও ২ সপ্তাহ পর পাকবে সুনামগঞ্জে হাওরের ধান। জলাবদ্ধতার পাহাড়ি ঢলের শঙ্কায় যথাসময়ে ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তা। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। করোনা সংক্রমণ রোধে ঢাকায় প্রবেশ এবং বের হতে নিষেধাজ্ঞা থাকলেও পোশাক কারখানা চালু হয় অনেকেই রাজধানীতে ঢুকছেন। অন্যান্য দিনের তুলনায় সকালে পায়ে হেঁটে রাজধানীতে মানুষের প্রবেশের সংখ্যা বেড়েছে। একই সঙ্গে যানবাহন চলাচল বৃদ্ধি পেয়েছে। পুলিশ বলছে গত কয়েকদিন ঢাকায় প্রবেশের ক্ষেত্রে যে কড়াকড়ি ছিল পোশাক কারখানা চালুর মধ্যে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। করোনা সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঢাকায় প্রবেশ এবং বের হওয়া নিষিদ্ধ করা হয়। আগে তো মহলার বাইরে যাওয়া নিষেধ ছিল, যেহেতু বিভিন্ন গার্মেন্টস খোলা গার্মেন্টস, এই ব্যাপারে তো একটু শিথিলতা আছে। তারপরও যথাযথ ব্যবস্থা নিয়ে মাস্ক, যত নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যবিধি মেনেই সবাইকে চলতে হবে। শ্রমিকদের চলাচলের কারণে অনেকটা শিথিল হয়ে গেছে ঢাকায় প্রবেশের নিষেধাজ্ঞা। এই মুহূর্তে ময়মনসিংহের পাটগুদাম ব্রিজ এলাকায় আছেন সহকর্মী হারুনুর রশিদ। রাজধানী মিরপুরে আছেন রিপোর্টার সানবির রূপল। সরাসরি চলে যাচ্ছে তাদের কাছে। শুরুতেই যাব হারুনের কাছে। হারুন, আজকে দ্বিতীয় দিনের মতো ঢাকাগামী পোশাক শ্রমিকদের যে স্রোত সেটি এখনো অব্যাহত রয়েছে। ময়মনসিংহ থেকে বা ময়মনসিংহের আশপাশের যে বিভিন্ন জেলা, বিশেষ করে শেরপুর, কিশোরগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে মানুষজন এই ময়মনসিংহ হয়ে যারা পোশাক কারখানায় কাজ করেন তারা ঢাকা যাওয়ার চেষ্টা করছেন। আমরা দেখছি যে গতকালকেও এভাবে ঢাকা যাওয়ার জন্য চেষ্টা করেছিল শ্রমিকদের বিশাল অংশ, কিন্তু পুলিশের বাধার কারণে তারা আসলে যেতে পারেনি। তো আজকেও সকাল ভোর থেকেই পোশাক শ্রমিকরা যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পুলিশের বাধার কারণে আজকেও যেতে দেওয়া হচ্ছে না। আমরা পাটগুদাম ব্রিজের যে এলাকাতে আছি, এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্য তাদের বাধা দেওয়া হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে গার্মেন্টস খোলার বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি বা তাদের নির্দেশনা না থাকার কারণেই তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। যেহেতু লকডাউন চলছে, এক জেলা থেকে অন্য জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য এক জেলা থেকে অন্য জেলায় বা এক উপজেলা থেকে অন্য উপজেলায় মানুষজনের যাতায়াতের নিষেধাজ্ঞা রয়েছে, সে কারণেই তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। তবে আমরা কথা বলেছিলাম গার্মেন্টস শ্রমিকদের সাথে, তারা বলছেন যে আজকে সকাল থেকেই তাদের গার্মেন্টস খোলা রয়েছে এবং গতকালকে তাদেরকে ফোন দিয়ে বিভিন্ন কোম্পানি থেকে জানানো হয়েছে যে তাদের প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে, যার কারণেই তারা গতকালও চেষ্টা করেছিলেন। গতকালও কিছু লোক ঢাকার দিকে গিয়েছে, কিন্তু আজকে যারা যেতে না পারেননি তারা আজকে ভোর থেকেই চেষ্টা করেছিলেন, কিন্তু ভোর থেকেই পুলিশের কঠোর অবস্থানের কারণে গার্মেন্টস শ্রমিক বা পোশাক শ্রমিক যারা আছেন তারা আসলে যেতে পারছেন না। তো পোশাক শ্রমিকরা বলছেন যে তাদেরকে বলা হয়েছে আজকে যদি তারা কাজে যোগ দিতে না পারে তাহলে তাদের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাদের বেতন বকেয়া রয়েছে, সামনে বোনাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলো থেকে তারা বঞ্চিত হবেন বলে তারা আমাদের জানিয়েছেন। তবে এখানে পোশাক শ্রমিকরা বলছেন যে আসলে এ বিষয়ে একটি সরকারি সিদ্ধান্ত থাকলে, যাতে সরকার, যেহেতু সব কিছু বন্ধ রয়েছে, গার্মেন্টসও যদি বন্ধ থাকে তাহলে তাদের সমস্যায় পড়তে হতো না, কিন্তু সব কিছু বন্ধ, যানবাহন চলাচল বন্ধ, লকডাউন চলছে বা করোনার ঝুঁকি রয়েছে, সরকারি ছুটি রয়েছে, এর মধ্যেও পোশাক শ্রমিকদের কোম্পানি থেকে যেতে বলা হয়েছে, যার কারণে তারা এই দুর্ভোগের মধ্যে পড়েছেন। আমরা দেখেছি যে গতকাল বিকেল থেকেই পুলিশ তাদেরকে আটকে দিয়েছিল, কিন্তু সন্ধ্যার পরে যখন দেখা গেছে পুলিশের তৎপরতা কিছুটা গতকাল শিথিল হয়, এরপরেও আমরা দেখেছি রাতের বেলায় এই ব্রিজ পার হয়ে
হেঁটে মাসকান্দা বাইপাস শিকারীকান্দা বাইপাসে গিয়ে তারা বিভিন্নভাবে ঢাকা যাওয়ার চেষ্টা করেছেন। তবে আজকে ময়মনসিংহের শম্ভুগঞ্জ মোড়, পাটগুদাম ব্রিজ মোড় এবং বাইপাস মোড়ে পুলিশের কঠোর অবস্থান রয়েছে, কিন্তু এগুলাকে ফাঁকি দিয়েও বিভিন্ন গ্রামের রাস্তাঘাট দিয়ে গার্মেন্টস শ্রমিকরা ঢাকায় যাওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ পুলিশ সদস্যরা একদিকে তারা অবস্থান নিয়েছেন, তারা কঠোর অবস্থানে আছেন, কিন্তু তাদেরকেও ফাঁকি দিয়ে পোশাক শ্রমিক যারা আছেন তারাও চলে যাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পুলিশের পোশাক শ্রমিকদের তাদেরকে ব্রিজ থেকে সরিয়ে শম্ভুগঞ্জের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এর ফাঁক গলেও এই ব্রিজ দিয়ে অনেক গার্মেন্টস সদস্য যারা আছেন তাদেরকে যেতে আমরা দেখেছি। তবে এখানে পুলিশ সদস্যরা বলছেন যে তাদের নির্দেশনা রয়েছে, যেহেতু এক জেলা থেকে অন্য জেলায় বা ঢাকামুখী যাওয়া চলাচল নিষিদ্ধ রয়েছে এবং তাদের কাছে গার্মেন্টস যে খোলা হয়েছে সে খোলার কোনো নির্দেশনা আসেনি, যার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কাউকেই ঢাকার দিকে যেতে দেওয়া হচ্ছে না। তবে একটি বিষয় যদি বলে রাখি যে গার্মেন্টস শ্রমিক যারা ঢাকার যাওয়ার চেষ্টা করছেন তারা আসলে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়েছেন। আমরা কথা বলেছিলাম কয়েকজন শেরপুরের নালিতাবাড়ি থেকে এসেছেন যারা ঢাকায় যাবেন, কিন্তু তারা এই ময়মনসিংহ পর্যন্ত আসতেই তাদের 10 থেকে 15 বার তাদের যানবাহন পরিবর্তন করতে হয়েছে। অটো রিকশায় এসেছেন, রিকশায় এসেছেন এবং পুলিশের বাধা যেখানে ছিল সেই বাধা অতিক্রম করে তারা মাইলের পর মাইল হেঁটেছেন। হেঁটে হেঁটে তারা ঢাকার দিকে যাওয়ার চেষ্টা করেছেন। তবে এখনো আমরা দেখছি যে এইখানে যারা যে ব্যারিকেড দেওয়া হয়েছে এই ব্যারিকেড পর্যন্ত আসতেও তাদের কয়েক মাইল পায়ে হেঁটে আসতে হয়েছে এবং যারা সুযোগ পাচ্ছেন তারা হেঁটে শিকারীকান্দা বাইপাস মোড় হয়ে সেখান থেকে অটো রিকশা পিকআপ ট্রাকে করে ঢাকা যাওয়ার চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে পোশাক শ্রমিকদের ঢাকামুখী সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। এর আগে আমাদের সাথে রাজধানী মিরপুর থেকে ছিলেন সানবীর রূপল। সংযুক্তি বিচ্ছিন্ন যাওয়ায় পরবর্তীতে আমরা যোগাযোগের চেষ্টা করব। কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে সাধারণ ছুটির ভেতরেই কাজে যোগ দিচ্ছেন গাজীপুরের পোশাক কারখানা শ্রমিকরা। জীবিকার তাগিদে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছেন অনেকেই। এ সময় গণপরিবহন বন্ধ থাকায় বিড়ম্বনায় পড়তে হয় তাদের। বাধ্য হয়ে পায়ে হেঁটে ও রিকশা ভ্যানে করে কর্মস্থলে যোগ দেন। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন তারা। এদিকে লকডাউনের মধ্যে পোশাক শ্রমিকরা চলে আসায় করোনা আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। গাজীপুরে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 324 জন এবং মারা গেছেন 2 জন। এর আগে বিসিসিআইয়ের বৈঠকের পরপরই শনিবার রাতে ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পোশাক কারখানা খোলার সিদ্ধান্তের ঘোষণা দেয় বিজিএমইএ। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতি সচল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গার্মেন্টসের আশপাশে অবস্থানরত শ্রমিকদের দিয়ে আপাতত কাজ করাতে হবে। গ্রাম থেকে শ্রমিকদের ঢাকায় আসার প্রয়োজন নেই। যদি কেউ গ্রাম থেকে অবৈধ পন্থায় ঢাকায় আসেন তাহলে সংগঠনের পক্ষ থেকে কোনো সহায়তা দেওয়া হবে না। কারখানা খোলার তারিখই মেইলের মাধ্যমে জানানো হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। এর আগে গত 5 এপ্রিল স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টস খোলার সিদ্ধান্ত নিলে গ্রাম থেকে শ্রমিকরা ঢাকায় আসলে সমালোচনার মুখে কারখানা আবারও বন্ধের সিদ্ধান্ত নেয় বিজিএমইএ। এদিকে গতকাল মতিঝিলে বিসিসিআইয়ের কার্যালয়ে বিভিন্ন সেশন ও জেলা চেম্বারে ব্যবসায়ী নেতাদের অনলাইন সভায় ঢাকা ও নারায়ণগঞ্জের শ্রমিকদের না আসার আহ্বান জানান ব্যবসায়ীদের গঠিত টাস্কফোর্সের প্রধান শফিউল ইসলাম মহিউদ্দিন। সবাই স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে অর্থনৈতিক কার্যক্রম সচল করার পক্ষে মত দিয়েছেন বক্তারা। করোনার প্রকোপ ঠেকাতে ২৬ মার্চ থেকে চলা লকডাউনে অনেকটাই স্থবির দেশের অর্থনৈতিক কার্যক্রম। এমন অবস্থায় বিভিন্ন অ্যাসোসিয়েশন ও জেলা চেম্বারের ব্যবসায়ী নেতাদের সঙ্গে অনলাইনে বৈঠক করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। রোজা উপলক্ষে রেস্তোরাঁগুলো থেকে পার্সেল সার্ভিস চালুর কথা বলছেন ব্যবসায়ীরা। গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় দৈনিক ৫০০ কোটি টাকার লোকসানের কথা জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ। সাপ্লাই চেইনকে সবার আগে খুলে দিতে হবে। ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন যে আমাদের শতকরা ৮৭% আমাদের এক্সপোর্ট ফল করেছে। আমাদের সরকারি যেসব হসপিটাল আছে সেখানে তো টেস্টিং এর ব্যবস্থা থাকতেই হবে, প্রাইভেট সেক্টরেও এইটা টেস্টিং এর ব্যবস্থাকে জোরদার করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে ৫ কোটি মানুষের খাবার সংস্থানে ২০,০০০ কোটি টাকার তহবিল গঠনের পরামর্শ দেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। কনসিস্টেন্সি আছে, অনেকগুলো ব্যবহার করতে অনেক ঝামেলা হবে, এগুলো প্রত্যেকটাকে রিভিউ করতে হবে।
তা না হলে অভিষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। দ্বিতীয়ত আমি যেটা বলবো যে পরিমাণ ঘোষণা করা হচ্ছে সেটা শুরুর জন্য যথেষ্ট, কিন্তু শেষ করার জন্য যথেষ্ট, এটা বাড়াতে হবে। এ সময় ৫% সুদে বেতন শীট নিয়ে সোনালী ব্যাংক থেকে গণমাধ্যম কর্মীদের 5 মাসের বেতন দেওয়ার দাবি জানান অ্যাডকোর সিনিয়র সহসভাপতি মোজাম্মেল বাবু। তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সহায়তা পেতে সঠিকভাবে প্রস্তাবনা দেওয়ার কথা বলেন। 5 মাসের বেতন পাওয়ার জন্য সোনালী ব্যাংক থেকে স্পেশাল ফান্ড, ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপ, এটা আসলে হবে না। বোথ দ্য প্রিন্ট মিডিয়া এন্ড ইলেকট্রনিক মিডিয়া এদের যে ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি হচ্ছে সেটা কিন্তু সরকারের কাছে আপনারা এটা ঠিক মতন প্লেস করতে পারেন নাই। বৈঠক শেষে পোশাক কারখানা সীমিত আকারে চালুর কথা জানান শফিউল ইসলাম মহিউদ্দিন। আশুলিয়া গাজীপুরের বাইরে যারা চলে গেছেন গ্রামের বাড়িতে, তাদেরকে আমরা নিরুৎসাহিত করেছি আসার জন্য, কিন্তু তাদের বেতনের পয়সাটি বিকাশ বা অন্যান্য যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের মিডিয়া আছে তার মাধ্যমে বেতনের পয়সাটি পৌঁছে যাবে। বৈঠকে প্রায় সবাই স্বাস্থ্যবিধি মেনে অর্থনৈতিক কার্যক্রম চালুর পক্ষে মত দিয়েছেন। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে আজ থেকে কাজে যোগ দিয়েছেন রাজধানীর পোশাক কারখানার শ্রমিকরা। রাজধানী মিরপুরে আছেন রিপোর্টার সানবির রূপল, চলে যাচ্ছি তার কাছে। রূপল, গতকালকে একটি বৈঠক হয়েছিল এফবিসিসিআইয়ের সভাপতিতে। সেই বৈঠকে কিন্তু ব্যবসায়ীরা ছিলেন, নীতি নির্ধারণী পর্যায়ের লোকজনও ছিলেন, এবং তখন কিন্তু বলা হয়েছিল যে পোশাক শিল্প কারখানার মালিকরা তারা বলছিলেন যে সীমিত আকারে বিভিন্ন এলাকা ভিত্তিতে আসলে পোশাক কারখানা খুলতে যাচ্ছেন তারা। এর মধ্যে গতকালকেই বিজেএমএর সভাপতি রুবানা হক তিনি বলেছিলেন যে 856টি কারখানা তার কাছে খোলার জন্য আবেদন চেয়েছে, যারা আগ্রহ প্রকাশ করেছে, যে তারা যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনার ভিত্তিতে তারা গার্মেন্টস খুলতে চাচ্ছে। তো আমি সকালবেলা থেকে বেশ কয়েকটি এলাকায় গিয়েছি, তার মধ্যে বাড্ডা, রামপুরা, বনানী, মহাখালী এলাকায়, এবং পরবর্তীতে মিরপুর বা মিরপুরের এই অঞ্চলটিতে মোটামুটি বেশ অনেকগুলো পোশাক কারখানা রয়েছে। সেই পোশাক কারখানাগুলো কিন্তু অনেকগুলো আমি খোলা দেখতে পেয়েছি, তবে কিছু কিছু আবার বন্ধও দেখতে পেয়েছি। তবে সকালবেলা আবার কয়েকজন শ্রমিক নেতার সাথে আমার কথা হয়েছে, যারা বলছিলেন যে কেউ কেউ অভিযোগ করছিলেন যে ঢাকার বাইরের থেকে পোশাক কারখানার শ্রমিকদের আনার জন্য কোনো মালিক বলেছেন, তবে আবার কেউ কেউ সবকিছু নিয়মকানুন মেনেই, শৃঙ্খলা মেনেই কারখানা চালাচ্ছেন, এবং যাদের অর্ডার আছে বিভিন্ন জায়গায় তারা কিন্তু এর আগে থেকেই পোশাক কারখানা খুলেছেন এবং তারা নির্দিষ্ট সংখ্যক শ্রমিকদের নিয়ে কাজ চালাচ্ছেন। তবে কেউ কেউ আবার বলছেন যে সম্পূর্ণ শ্রমিকরাই বিভিন্ন সময়ে যারা ঢাকায় চলে এসেছে তারা কিন্তু এই কাজে যোগ দিয়েছেন। তবে মিরপুর অঞ্চলের যে অবস্থা সেটি হচ্ছে গিয়ে যে সকল গার্মেন্টসগুলো এখানে আছে তার বেশিরভাগই বসবাস করে শ্রমিকরা আশপাশের এলাকায়, যার ফলে ঢাকার বাইরের থেকে অনেক বেশি সংখ্যক লোকজন এখানে আসেনি। যতটুকু তথ্য পেয়েছি, যারা আগে ভাগেই চলে এসেছেন তারা কারখানায় যোগ দিয়েছেন, এবং এর আগে কয়েকদিন আমরা দেখেছি যে বেতন ভাতার দাবিতে বিভিন্ন জায়গায় শ্রমিকরা বিক্ষোভ করেছেন। তবে আজকে এখন পর্যন্ত আমি এরকম কোনো খোঁজ খবর পাইনি। আমি যে পোশাক কারখানাটির সামনে আছি সেই পোশাক কারখানাটি দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন গোল চিহ্ন দিয়ে শ্রমিকদের ঢোকার ব্যবস্থা করেছে, এবং তারা বলছে যে তারা স্যানিটাইজেশন এবং যে নিয়মকানুনগুলো আছে স্বাস্থ্যবিধি মেনেই তারা কারখানা চালাচ্ছেন। তো এখন পর্যন্ত পোশাক কারখানার খোলার খবর ছিল এটুকুই। কাজল, রাজধানী মিরপুরে পোশাক শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন সে খবর জানাতে মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সানবির রূপল। ঢাকা ও চট্টগ্রামে বাণিজ্যিক এলাকায় পূর্ণ দিবস খোলা থাকবে তফসিলি ব্যাংকগুলোর সব শাখা। সেখানে লেনদেন চলবে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত। রমজান বিবেচনায় অন্যান্য কাজ শেষ করার জন্য 3:30 পর্যন্ত খোলা রাখা যাবে ব্যাংক। আজ থেকে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ঢাকার মতিঝিল, দিলকুশা ও চট্টগ্রামের খাতুনগঞ্জ, আগ্রাবাদ ব্যাংকের সব শাখা পূর্ণ কর্মদিবস খোলা থাকবে। ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনা নিয়ে কেন্দ্র ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ ছুটিতেও সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে। দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও 31 দিন পর আজ থেকে সীমিত আকারে চালু হচ্ছে 18টি মন্ত্রণালয় ও বিভাগ। আজ থেকে খোলা থাকবে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়। খুলেছে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা ও সেবা বিভাগ, তথ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগ। কার্যক্রম চালাবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ,
দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং এর বিভাগগুলো। এর আগে প্রথম সাধারণ ছুটি ঘোষণা করা হয় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। পরে ৪ দফায় বাড়িয়ে তা ৫ মে পর্যন্ত বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ৩১ দিন পর ঢাকা সহ দেশের সব বিভাগে এবং জেলা উপজেলা পর্যায়ে সরকারের ১৮টি মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও বিভাগগুলো খুলেছে। এসব কার্যালয়ে আজ থেকে কাজ চলছে সীমিত আকারে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার এহসান জুয়েল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল। কাজল, সরকারের মূল চালিকা কেন্দ্র হিসেবে পরিচিত বাংলাদেশ সচিবালয় সেটি সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ গত ২৫শে মার্চ থেকে সারা দেশে সাধারণ ছুটির যে ঘোষণাটি ছিল সেই ঘোষণার ১ মাসের মাথায় এসে সচিবালয় খুলে দেওয়া হলো। তবে সচিবালয় পুরোপুরি খুলে দেওয়া হয়নি, এটি সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ সরকারের যে ৪৪টি মন্ত্রণালয় রয়েছে তার মধ্যে এখানকার ১৮টি মন্ত্রণালয় ও বিভাগকে সীমিত আকারে খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে গত ২৩শে এপ্রিল নতুন যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনে। এই প্রজ্ঞাপন অনুযায়ী ১৮টি মন্ত্রণালয় বিভাগ খোলা রাখার কথা থাকলেও মূলত খোলা রাখা হবে হাতে গোনা কয়েকটি মন্ত্রণালয়। কারণ অনেকগুলো মন্ত্রণালয় আছে প্রজ্ঞাপনে যেগুলো একই মন্ত্রণালয়ের একাধিক বিভাগ রয়েছে। অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় যেমন স্বাস্থ্য সেবা বিভাগ রয়েছে, একই সঙ্গে স্বাস্থ্য শিক্ষা বিভাগ রয়েছে। তার মানে দুটো বিভাগ হলো এটি কিন্তু একই ধরনের। একইভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক বিভাগ রয়েছে, একাধিক বিভাগ রয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় বিভাগে। কিন্তু মূল বিষয়টি হচ্ছে কাজল এখানে যে মন্ত্রণালয়গুলো দেশে যে করোনা পরিস্থিতির সামাল দেওয়ার সঙ্গে জড়িত, করোনা পরিস্থিতির বিভিন্ন নীতি নির্ধারণের সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে জড়িত, সেই মন্ত্রণালয়গুলোকে মূলত খুলে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে আপনি জানেন যে পবিত্র রমজান মাস চলছে। এই রমজানে খাদ্য পণ্য সামগ্রী সেগুলোর দাম নির্ধারণ এবং অন্যান্য বিষয়গুলো তদারকির বিষয় রয়েছে। তাই বাণিজ্য মন্ত্রণালয় সহ কয়েকটি মন্ত্রণালয়কেও খোলা রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা এখানে সকাল থেকে যা দেখছি তা হলো যে মন্ত্রণালয়গুলো খোলা রাখা হলেও এইসব মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কিংবা কর্মচারী কিন্তু কাজে যোগ দিতে পারছেন না। কারণ অনেকেই সাধারণ ছুটির সময় ঢাকা ছেড়েছিলেন, কিন্তু এখন যেহেতু গণপরিবহন বন্ধ আছে এবং নতুন নির্দেশনায় আগামী ৫ মে পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে, তাই চাইলেও কিন্তু যেসব কর্মকর্তা কর্মচারীরা ঢাকা ছেড়ে গিয়েছেন তারা এসে কাজে যোগ দিতে পারছেন না। বেশ কয়েকজন সচিবকে আমরা কাজে যোগ দিতে দেখেছি, তবে এখন পর্যন্ত তেমন কোনো মন্ত্রীকে আমরা সচিবালয়ে প্রবেশ করতে দেখিনি। একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে অনেকেই এখানে নিরাপত্তার ব্যবস্থাটা সুরক্ষিত রেখেই কাজে যোগ দিচ্ছেন, পিপি পরে যোগ দিচ্ছেন কিংবা সচিবালয়ে প্রবেশের পথে তল্লাশি ব্যবস্থা জোরদার করা হয়েছে। এমনকি গণমাধ্যম কর্মীদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যেহেতু কোনো কাভারেজ নেই আজকে, তাই কোনো গণমাধ্যম কর্মীকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কাজল, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর। ৩১ দিন পর সরকারি দপ্তরগুলো খুলেছে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে। সে খবর জানাতে সচিবালয় এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী এহসান জুয়েল। মাত্র ৭ দিনেই দেশীয় প্রকৌশলীরা তৈরি করছেন সেমি অটো ভেন্টিলেটর। মিনিস্টার হাইটেক পার্ক বলছে মুমূর্ষু রোগীর চিকিৎসায় অত্যাবশ্যকীয় এই যন্ত্রটি সপ্তাহে ১০০টি উৎপাদন করার সক্ষমতা রয়েছে তাদের, যার দাম থাকবে ১ লাখের নিচে। জুবাইর ফয়সালের রিপোর্ট। দেশে ক্রমেই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। সমান্তরালে প্রকট হচ্ছে কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্র ভেন্টিলেটরের সংকটও। করোনায় মৃত্যুর হার নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকরা বরাবরই জোর দিচ্ছেন ভেন্টিলেটর আমদানি আর উৎপাদনে। সেখানেই এবার সুসংবাদ দিল দেশীয় ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিনিস্টার গ্রুপ। প্রতিষ্ঠানটি বলছে চূড়ান্ত অনুমোদন পেলে প্রতি সপ্তাহে ন্যূনতম ১০০ পিস ভেন্টিলেটর তৈরি সম্ভব, যার দাম থাকবে ১ লাখ টাকার নিচে। ৭ দিনের একটা অক্লান্ত পরিশ্রমে এটা একটা বাস্তবে রূপ দিয়েছি। কম্পোনেন্ট সোর্সিং অলরেডি হয়ে আছে, শুধু অনুমোদন পেলেই আমরা পড়াশোনা শুরু করতে পারবো। ভেন্টিলেটরটির নামকরণ করেছি সেফ লাইফ মিনিস্টার 2020। আমরা 75 থেকে 85,000 টাকার ভিতরে আমরা এটি দিতে পারবো। প্রাথমিকভাবে উৎপাদিত ভেন্টিলেটরের 10% ক্রয় করে বিভিন্ন হাসপাতালে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এফবিসিসিআই। এ উদ্যোগের প্রশংসা করছে আইসিটি মন্ত্রণালয়। আমরা চাচ্ছি যে আপনার এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাওয়ার পরপরই যাতে আপনার প্রথম প্রোডাকশনে আমরা 100 প্রোডাকশন করে আপনার বাংলাদেশ সরকারকে আপনার সহযোগিতা করব।
মাইওয়ান ইতিমধ্যে তাদের নিজেদের একটা ভেন্টিলেটর তৈরি করেছে, সেটিও আমরা ক্লিনিক্যাল টেস্টের জন্য দিচ্ছি এবং মেট্রোনিকের যেই ডিজাইন সেটাকে অনুসরণ করেও আমাদের বেশ অগ্রগতি হয়েছে। মেট্রনিকের নকশায় এ মাসেই নিজেদের তৈরি ভেন্টিলেটর স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেবে দেশীয় আরেক প্রতিষ্ঠান ওয়ালটনও। সরকারি বেসরকারি পর্যায়ে কার্যকর সমন্বয়ের মাধ্যমে যে কোনো দুর্যোগ সফলভাবে মোকাবেলা করতে পারে রাষ্ট্র। করোনা আক্রান্ত রোগীর অতি প্রয়োজনীয় ভেন্টিলেটর মেশিন তৈরির মাধ্যমে যেন তারই প্রমাণ দিচ্ছে বাংলাদেশের বেসরকারি খাত। এই উদ্যোগ সফল হোক, দুর্যোগ পরবর্তী বিশুদ্ধ পৃথিবীতে উজ্জ্বল হয়ে থাকুক বাংলাদেশের নামও। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, গাজীপুর। দেখছেন এ সময় বাণিজ্য। বাজারের চেয়ে দাম অনেক কম হয় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে পণ্য কিনতে সকাল থেকেই ভিড় করছেন ক্রেতারা। তবে কম দামের মিশরীয় পেঁয়াজ বাধ্যতামূলক গছিয়ে দেওয়ার অভিযোগ করেছেন ক্রেতারা। বরাদ্দ কম থাকায় খেজুর না দিয়ে ফিরতে হয়েছে অনেকে। তবে সয়াবিন তেল, চিনি, ছোলা, মসুর ডাল এসব পণ্য পাচ্ছেন পরিমাণ মতো। টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের প্রতিটি পণ্য বাজারের চেয়ে 30 থেকে 40 টাকা কমে বিক্রি করায় স্বল্প আয়ের মানুষ খুশি। তবে প্রয়োজন না থাকলেও পেঁয়াজ কিনতে বাধ্য করায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। তবে অভিযোগ অস্বীকার করে ডিলার বলছেন, যারা নিতে চায় তাদের দেওয়া হচ্ছে, পরিমাণ মাত্র 1 কেজি। করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে ভোগ্যপণ্যের দাম বেড়েই চলেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে খাতুনগঞ্জে অভিযান চালাচ্ছেন সেনাবাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে রাজধানীতে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম খোলা ট্রাকের সামনে বাড়ছে মানুষের ভিড়। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে এবং রাজধানীর মতিঝিল এলাকায় আছেন হাজরা শিউলি। সরাসরি চলে যাচ্ছে তাদের কাছে। শুরুতে যাচ্ছে কমলের কাছে। কমল। ধন্যবাদ কাজল। বন্দরনগরী চট্টগ্রামের সবচেয়ে দেশের ভোগ্যপণ্য পাইকারি বাজার খাতুনগঞ্জে কিন্তু বেশ কিছু পণ্যের দাম বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে, আর যে কারণে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিছুক্ষণ আগে এখানে অভিযান শুরু করেছে। আমরা দেখেছি ম্যাজিস্ট্রেট তহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল এখানে তারা এসে অভিযান চালায়। তারা বিশেষ করে পণ্য তালিকা দেখছে এবং যেসব পণ্যের দাম বেড়েছে, বিশেষ তারা বলা হচ্ছে আদার দাম 300 টাকা বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা তারা খাতুনগঞ্জে এসে বিভিন্ন পণ্য যাচাই করছে এবং যেসব পণ্য বিশেষ করে বলা হয়েছে ভোজ্য তেল, আদা, রসুন এবং পেঁয়াজের দাম বেড়েছে বলা হয়েছে এবং একই সাথে ছোলার দাম হয়তো কিছুটা কম অন্যান্য পণ্যের দাম বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। আর এই কারণে কিন্তু ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের নেতৃত্বে তারা সকাল থেকে অভিযান করছেন। তারা বিভিন্ন দোকান যাচ্ছেন এবং তাদের কাছে মূল্য তালিকা এবং আমদানি তালিকা রয়েছে, সেই তালিকা অনুযায়ী তারা প্রস্তুতি কবে সেটা একটি লক্ষণীয় বিষয় হলো বেশ কিছু দোকান তারা বন্ধ পাচ্ছেন। অর্থাৎ যেসব দোকানের বিরুদ্ধে বা আমদানিকারকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেসব আমদানিকারকরা দোকান বন্ধ করে চলে গেছেন বলে তারা জানতে পেরেছেন। তাই যে কারণে তারা আসলে এখন দোকানগুলো ঘুরে ঘুরে মূল্য তালিকা দেখছেন, যে পরিমাণ দাম বিক্রি যে দামে কেনা হয়েছে তার চেয়ে হয়তো কত দামে বেশি দামে বিক্রি হচ্ছে সেটা তারা পর্যালোচনা করছেন। কিন্তু যদি তারা তালিকা হিসেবে নিয়ে দেখছেন যে পরিমাণ দাম বিক্রি যে দামে কেনা হয়েছে তার চেয়ে হয়তো কত দামে বেশি দামে বিক্রি হচ্ছে সেটি তারা পর্যালোচনা করছেন। কিন্তু যেটি তারা তালিকা হিসেবে নিয়ে এসেছিলেন যেসব আমদানিকারকের তালিকা, সে আমদানিকারক তালিকা থেকে তারা দেখতে পাচ্ছেন যে এখানে দোকানগুলো আসলে বন্ধ। ব্যবসা পথে আমরা গতকালও দেখেছি, গতকালে যখন অভিযান চালানো শুরু হয়েছিল তখন কিন্তু ম্যাজিস্ট্রেটের অভিযান আসা শুরুতেই তারা দোকান ছেড়ে চলে গেছেন। এখনও দেখছি একই চিত্র, অর্থাৎ ভ্রাম্যমাণ আদালত যে তালিকা এনেছেন আমদানিকারকদের সেই তালিকা উনি তাদেরকে খোঁজ পাচ্ছে না, সেই তালিকা তারা ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ পাচ্ছে না। অভিযোগ উঠেছে রমজানকে সামনে রেখে চাহিদা বাড়ায়, যে ইচ্ছা করে এসব পণ্য মূল্য বাড়ানো হয়েছিল অভিযোগ উঠেছে। তো এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে ছিল আমার কাছে সর্বশেষ। এখন আমরা ঢাকার খবর জানার জন্য চলে যাবো সহকর্মী হাজরা শিউলির কাছে। কাজল, আপনি জানেন যে রমজানে নিত্য পণ্যের দাম সহনীয় রাখতে এবার কিন্তু বেশ আগে ভাগেই টিসিবি ট্রাকের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে নিত্য পণ্য বিক্রি করা শুরু হয় এবং রাজধানীর প্রতিদিন 50টি স্পটে এই 5টি পণ্য বিক্রি করা হচ্ছে। এবং এখানে যেহেতু বাজার দরের চেয়ে অনেক কম দামে চাল, ডাল, চিনি, ছোলা এবং খেজুর, মসুর ডাল পাওয়া যাচ্ছে, তাই মানুষ কিন্তু অনেক আগ থেকেই সকাল থেকে এসে লাইনে দাঁড়ান এই পণ্যগুলো কিনতে। যেহেতু আগে দাঁড়ালে তারা আগে কিনতে পারবেন, তাই লাইনও থাকে বেশ দীর্ঘ। এই মুহূর্তে আমি আছি মতিঝিল ইত্তেফাক মোড় এলাকা এবং এখানে বেশ ভিড় দেখা যাচ্ছে ক্রেতাদের এবং স্বল্প আয়ের অনেক মানুষ কিন্তু তারা এখানে দাঁড়িয়েছেন। তবে অন্যান্য পণ্যের বরাদ্দ
বরাদ্দ মোটামুটি ভালোই থাকলে খেজুরের বরাদ্দ কম থাকায় কিন্তু যারা আগে ভাগে আসছেন তারা খেজুর পেলো, যারা একটু দেরিতে আসছেন তারা কিন্তু খেজুর পাচ্ছেন না। এবং তারা আরেকটি অভিযোগ করেছেন ক্রেতারা যে এখানে মিশরীয় কম দামের পেঁয়াজ অনেকে কিছু কিছু স্পটে বিক্রি করতে বাধ্য করা হচ্ছে। আপনারা জানেন যে এখন কিন্তু বাজারেই 40 থেকে 50 টাকা দরে পেঁয়াজ তারা পাচ্ছেন, যেহেতু মিশরি পেঁয়াজগুলো স্বাদে ভিন্নতা এবং দেশি পেঁয়াজের চেয়ে স্বাদ কিছুটা কম, তাই তারা আসলে অনেকে কিন্তু আগ্রহী নন এই পেঁয়াজ কিনতে। তবে অনেক স্পটে কিন্তু ডিলাররা তাদেরকে বাধ্য করছেন এবং বলছেন যে পেঁয়াজ না কিনলে আসলে তারা অন্য পণ্য কিনতে পারবেন না। এছাড়া খেজুরের মাত্র বরাদ্দ রয়েছে 100 কেজি, তাই কিন্তু খেজুর খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তবে অন্যান্য পণ্য কিন্তু পর্যাপ্ত রয়েছে এবং প্রতিদিন সকাল 9টা 9:30 পর থেকেই কিন্তু প্রতিটি স্পটে বিক্রি শুরু হয়। তবে কোনো কোনো স্পটে দেরিতে পণ্য বিক্রি তারা ক্রেতারা অভিযোগ করেছেন, তাই তাদের দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করতে হয়। এছাড়া অনেকেই দাবি করেছেন যেন ওএমএস এর মাধ্যমে কর্মসূচি আবার চালু করা হয় বা টিসিবির যে ট্রাকে যে 5টি পণ্য বিক্রি করা হচ্ছে এর সাথে যেন চালও যুক্ত করা হয়, যেহেতু এখন বাজারে কিন্তু মোটা চাল সহ অন্যান্য চালের দাম বেশ বেড়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে লাইন ধরে মানুষ কিন্তু এই টিসিবির খোলা ট্রাক থেকে পণ্য কেনার জন্য তারা দাঁড়িয়ে আছেন। তবে অনেকের মাস্ক থাকলেও কিন্তু এখানে যে 3 ফুট দূরত্ব যে বজায় রাখার কথা সেটা কিন্তু আসলে অনেকেই সেটা রাখছেন না বা সেই সচেতনতা কিন্তু দেখা যাচ্ছে না। তো এখানে কি আপনারা জানেন যে চিনি কিন্তু 50 টাকা, মসুর ডাল প্রতি কেজি 50 টাকা এবং ছোলা 60 টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল 80 টাকা দরে বিক্রি করা হয়, যেটা কিন্তু বাজারে 100 থেকে 115 টাকা বিক্রি করা হয়। এবং চিনি থেকে 90 থেকে 95, চিনি 80 থেকে 70 থেকে 80 টাকায় বিক্রি করা হয় এবং মসুর ডাল বিক্রি করা হয় 95 থেকে 100 টাকার উপরে। এবং এখানে কিন্তু প্রতিটি পণ্যে পেঁয়াজ, ছোলা, চিনি, মসুর ডাল এবং খেজুর বলা যায় 30 থেকে সর্বোচ্চ 50 এবং 100 টাকা কমে তারা এখানে পাচ্ছেন। তো মোটামুটি প্রতিটি স্পটেই কিন্তু ক্রেতাদের ভিড় দেখা গেছে। কাজল, এই ছিল আমার কাছে এখনকার মধ্যে সবশেষ। রাজধানীর মতিঝিল থেকে টিসিবির পণ্য বিক্রির খবর জানাচ্ছিলেন হাজারা শিউলি এবং এর আগে আমাদের সাথে চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রশাসনের অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। সুনামগঞ্জের হাওরবাসী সারা বছরে একমাত্র ফসল ঘরে তোলা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন। একদিকে জলাবদ্ধতা, উজান থেকে নেমে আসা পাহাড়ে ঢলের আশঙ্কা, অন্যদিকে ধান পাকার জন্য আরও 10 থেকে 15 দিন অপেক্ষা করতে হবে। কৃষি বিভাগ বলছে এখন পর্যন্ত 43 ভাগ জমির ফসল কাটা হয়েছে। হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। সুনামগঞ্জ জেলায় চলতি বোরো মৌসুমে 2,20,000 হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে 1,61,000 হেক্টর জমি রয়েছে হাওরে। আবহাওয়া অফিস বন্যার হাত থেকে ফসল রক্ষার জন্য এপ্রিল মাসে ধান কাটার নির্দেশনা দেয়, কিন্তু B28 জাতের ধান মোটামুটি পাকলেও B29 জাতের ধান পাকতে আরও 10 থেকে 15 দিন সময় লেগে যাবে। এরই মাঝে গত কদিনের টানা বৃষ্টিতে বিশ্বম্বরপুরে খরসার হাওরের নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। বছরের একমাত্র ফসল রক্ষায় কৃষকেরা কাঁচা পাকা ধান পানি থেকে তুলতে শুরু করেছেন। ক্ষতি হওয়ার কারণে আমরা চাচ্ছি যে কাঁচা ধান যতটুকু পারি আমরা ততটুকু নিয়ে ঘরে তুলে যেন আমরা খাবারটা ঘরে রাখতে পারি। বৃষ্টির পানির জন্য আমরা যতটুকু ভাড়া থাকে দ্রুতভাবে খাটা আমাদের লাগে ভাড়া না কাটলে তো তুলে হয়ে যাবে। তাহলে আদা দিয়ে খাটা হয়েছে, এরপরে মনে যে ধান রয়েছে নিম্ন স্তরের ধান খাঁচা অনেক খাঁচাই মাঝে কাটা কিছু তলইতেছে। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় শনিবার পর্যন্ত হাওরে 54 ভাগ জমির ধান কাটা হয়েছে। আমরা আর যদি মনে করেন 3-4 তারিখ পর্যন্ত সময় পাই তাহলে হাওরের ধান মোটামুটি উঠে পড়বে। চলতি বড় মৌসুমে জেলায় 14 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আকস্মিক বন্যার হাত থেকে ফসল রক্ষার জন্য হাওরবাসী কাঁচা ধান ঘরে তুলতে শুরু করেছেন। শেষ পর্যন্ত সব ধান ঘরে তোলা সম্ভব কিনা তাই আতঙ্কের মধ্যে আছে গোটা সুনামগঞ্জবাসী। সুনামগঞ্জের বিশ্বম্বরপুরের খরচার হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। যশোরে করোনার প্রভাবে বিপর্যয়ের মুখে রেনু ও পোনা উৎপাদন। এ অবস্থায় মৎস্য বিভাগের উৎসাহে লোকসানের ঝুঁকি নিয়ে উৎপাদন শুরু করেছে হ্যাচারিগুলো। এজন্য সরকার থেকে স্বল্প সুদে ঋণ দেওয়ার ঘোষণা দেয়া হলেও তা পাওনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন হ্যাচারি মালিকরা। যশোর থেকে জুয়েল মৃধার তথ্য, আবুল কালাম আজাদের ছবিতে রিপোর্ট।
দেশের মাছের উৎপাদন ব্যবস্থা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যশোরের রেণু ও পোনা উৎপাদনকারী হ্যাচারিগুলো। জেলার 34টি হ্যাচারিতে রুই, কাতলা, মৃগেল, শিং, কই, পাঙ্গাস সহ বিভিন্ন মাছের রেণু উৎপাদন হয়। এর পাশাপাশি প্রায় 6000 নার্সারি রয়েছে যেখানে রেণু থেকে পোনা উৎপাদন করা হয়। আর এই উৎপাদন ব্যবস্থা ও ব্যবসার সাথে জড়িত জেলার প্রায় 2 লাখ মানুষ। করোনার প্রভাবে গণপরিবহন বন্ধ ও মানুষের ঘরে থাকার সরকারি নির্দেশনার কারণে গত 25 মার্চ অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ ঘোষণা করে যশোর জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতি। ফলে বিপর্যয়ের মুখে পড়ে রেণু ও পোনা উৎপাদন। এ অবস্থায় মৎস্য বিভাগের উৎসাহে ফের উৎপাদন শুরু করেছে হ্যাচারিগুলো। আমাদের আহ্বানে সাড়া দিয়ে এই দুর্যোগের সময় তারা হ্যাচারিগুলো এখন সচল রেখেছে এবং সোশ্যাল ডিস্টেন্স নানাবিধ কার্যক্রমের মাধ্যমে তারা পোনা সরবরাহ করে যাচ্ছে চাষিদের মাঝে। হ্যাচারি মালিকরা বলছেন দেশের আমিষের ঘাটতি রোধে লোকসানের ঝুঁকি নিয়েই তারা উৎপাদন শুরু করেছেন। এই গাড়ি ঘোড়া বন্ধ থাকায় পার্টিরা আগের মতন সহজে আসতে পারছে না, তাদের আসতে অনেক কষ্ট হচ্ছে। যশোর জেলার হ্যাচারি মালিকগুলো এই বঞ্চিত সারা জীবনই শুনে আসছি, কিন্তু আজও পর্যন্ত কোনো লোন পায়নি। এদিকে সরকারিভাবে স্বল্প সুদে ঋণ দেওয়ার ঘোষণা দেওয়া হলেও তা পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন হ্যাচারি মালিকরা। প্রকৃত মৎস্য চাষিরা এবং হ্যাচারি মালিকরা এই ঋণ সুবিধা পেতে পারি, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবেন। হ্যাচারি মালিক সমিতির তথ্য মতে যশোরে গত বছর প্রায় 2,60,000 কেজি রেণু উৎপাদন হয়। সময় সংবাদ, যশোর। চাঁদপুরে এক ঝাঁক তরুণ ঘরবন্দি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন খাদ্য সামগ্রী সহ জরুরি ওষুধ। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির মধ্যে প্রতিদিন তারা ছুটে যাচ্ছেন শত শত পরিবারের কাছে। উদ্যোগটিকে অন্যদের জন্য অনুকরণীয় বলে স্বাগত জানিয়েছে প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিরা। ফারুক আহমদের তথ্য এবং নাইমুল ইসলাম নীরবের ছবি না রিপোর্ট। চারদিকে করোনা ভাইরাস আতঙ্ক, তাই সংক্রমণ এড়াতে ঘরবন্দি মানুষ। মুঠোফোনের কল পেয়ে কাকডাকা ভোরে ঘুম ভাঙে বাজারবাড়ির দলনেতা রাসেল হাসানের। কার কি চাহিদা তা জানাতে এক এক করে কল আসে, সেই তালিকা করে সঙ্গী স্বেচ্ছাসেবীদের হাতে তুলে দেন তিনি। এইভাবেই শুরু হয় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় 21 তরুণের প্রয়াস বাজারবাড়ির প্রতিদিনের ব্যস্ততা। এ সময় নিজেদের সুরক্ষা করে স্বেচ্ছাসেবীরা চলে যান নির্ধারিত দোকানে। সেখান থেকে পণ্য সামগ্রী কিনে ছুটে যান সেবা প্রত্যাশীদের বাড়িতে। এতে ভিড় না থাকায় দোকানি এবং ক্রেতা দুই পক্ষই বেশ খুশি। খাদ্য সামগ্রী ও জীবন রক্ষাকারী জরুরি ঔষধ পৌঁছে দিতে পেরে স্বেচ্ছাসেবীরাও আনন্দিত। এই সদস্যরা নিবেদিত প্রাণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা আইসা এখানে আমাদেরকে মালগুলো অর্ডার দিলে পৌঁছায় দেয়। বাজারে আসা নিরুৎসাহিত করার জন্য ওদের নিত্য প্রয়োজনীয় পণ্যের আমরা অন্যদের বাড়িতে একটা কলের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি। জরুরি ওষুধটার কথা বলে তখন আমরা যত রাতই হোক না কেন সেই ওষুধটা পৌঁছে দেয় এবং চেষ্টা করছি শেষ পর্যন্ত যতদিন করোনা মহামারী আছে ততদিন পৌঁছে দেওয়ার। আমরা ছুটে চলছি পথে, প্রান্তরে, হাটে, বাজারে, বাড়ি থেকে বাড়ি। তারপরে বলছি ঘরের মানুষ ঘরে রবে, ঔষধ বাজার পৌঁছে যাবে। কোনো আর্থিক সুবিধা না নেয়া তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজ। অন্যদিকে সবার জন্য অনুকরণীয় বলে জানালেন উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। খুব দ্রুত তাদের ওয়ার্ডের সাথে সাথে পৌঁছে দিচ্ছে, এটা একটা বিরল ঘটনা। আমরা ফরিদগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে এদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের এই চমৎকার উদ্যোগের জন্য। প্রত্যাশা করি প্রতিটি উপজেলায় প্রতিটি ইউনিয়নে এ ধরনের কার্যক্রম পরিচালিত হোক এবং মানুষ ঘর থেকে বের হতে নিরুৎসাহিত হোক। বিশ্ববিদ্যালয় কলেজ পড়ুয়া তরুণদের নিয়ে প্রতিষ্ঠিত বাজার বাড়ি গত 3 সপ্তাহে ফরিদগঞ্জের 5000 পরিবারের ঘরে পৌঁছে দিয়েছে খাদ্য সহ জরুরি ঔষধ। সময় সংবাদ, চাঁদপুর। কোনো কর্মী করোনা আক্রান্ত হলে 5 লাখ টাকা প্রণোদনা দেবে নগদ। সব উদ্যোক্তা, পরিবেশক, বিক্রয় কর্মী সহ বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবার নগদ পরিবারের প্রায় 2 লাখ সদস্যের চিকিৎসার দায়িত্ব নিয়েছে নগদ। গেল 25 মার্চ থেকে নগদ এর কর্মীরা হোম অফিস করছেন। মাঠ পর্যায়ে যারা মানুষের সেবায় সরাসরি সম্পৃক্ত রয়েছেন তাদের নিরাপত্তা নিয়েও কাজ করছে নগদ। এ বিষয়ে এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছে নগদ কর্তৃপক্ষ। সাধারণ কৃষকদের সাথে লোটো বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীরাও বোরো মৌসুমের ধান আহরণ কর্মসূচি শুরু করেছে। টঙ্গীর পূর্বাইলের একটি প্রত্যন্ত গ্রামে স্থানীয় সাধারণ কৃষকদের সহযোগিতায় এই মৌসুমের বোরো ধান কাটায় অংশগ্রহণ করে স্পোর্টি লাইফস্টাইল ব্র্যান্ড লোটো। লোটো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর কাজী জামিল বলেন, এই সময়ে ধান কাটা না গেলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে কৃষক। তাই কৃষকদের সুবিধার্থে লোটোর কর্মকর্তারা কৃষকদের সহায়তায় এগিয়ে এসেছে বলে জানান তিনি।
করোনা যোদ্ধা, চিকিৎসক ও আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও আর্থিক সহায়তা দিয়েছে আকিজ গ্রুপ। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসক এবং নার্সদের সুরক্ষার জন্য হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদের হাতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও আর্থিক সহায়তা হস্তান্তর করেন আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড পরিচালক শেখ জামিল উদ্দিন। একই সঙ্গে ঢাকা রেঞ্জের পুলিশ বাহিনীর মাঝে মাস্ক ও স্পা ড্রিঙ্কিং ওয়াটার বিতরণ করেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। সারা বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন 29 লাখের বেশি মানুষ। এখন পর্যন্ত 8,36,000-এর বেশি মানুষ করোনা থেকে আরোগ্য লাভ করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রে একদিনে আরও 2,065 জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 54,000 ছাড়িয়েছে। একদিনে আক্রান্ত হয়েছেন প্রায় 35,000 মানুষ। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 9.5 লাখ ছাড়িয়েছে। এর মধ্যে পরীক্ষামূলকভাবে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সেবা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অবস্থায় দেশটিতে করোনা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কারখানা থেকে কাজে যোগ দেওয়ার নির্দেশে আবারও ময়মনসিংহ থেকে ঢাকামুখী পোশাক শ্রমিকের স্রোত। স্থানীয় শ্রমিক দিয়ে চালুর আহ্বান বিজিএমইএর। দেশে তৈরি হচ্ছে মুমূর্ষু রোগীর চিকিৎসায় অত্যাবশ্যকীয় সেমি অটো ভেন্টিলেটর। চূড়ান্ত অনুমোদন পেলে সপ্তাহে ন্যূনতম 100টি তৈরি সম্ভব। দাম পড়বে 1 লাখের কম। ঢাকা ও চট্টগ্রামে বাণিজ্যিক এলাকায় আজ থেকে ব্যাংকের লেনদেন দুপুর 2টা পর্যন্ত। 31 দিন পর দেশের সব বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে খুলেছে সরকারি অফিস। এবং আরও 2 সপ্তাহ পর পাকবে সুনামগঞ্জের হাওরের ধান। জলাবদ্ধতার পাহাড়ি ঢলের শঙ্কায় যথাসময়ে ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তা। এই ছিল এ সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।